আমি আমার বোনের নবজাতককে দেখতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের নিচে মাটি সরে গেল। দেখলাম আমার স্বামী অতি গোপনে আমার বোনের কপালে চুমু খেয়ে বলছে, আমাদের ছেলের নামের পাশে কিন্তু আমার পদবী থাকবে। আইমান তো শুধু আমাদের বিলাসবহুল জীবনটা চালিয়ে নেওয়ার জন্য টাকা জোগানোর একটা মেশিন মাত্র। আমার ছোট বোন সাইমা অবজ্ঞার সুরে বলল, ওর শরীর তো কাউকে সন্তান দেওয়ার জন্য যোগ্যই নয়, অন্তত এই কাজে ও তো ভালোই পটু। আমার রক্ত হিম হয়ে গেল। আমি চিৎকার করে ঘরে ঢুকলাম না, একটা চোখের জলও ফেললাম না। নিঃশব্দে নিজের গাড়ির দিকে ফিরে গেলাম তাদের এই নিখুঁত সুখী পরিবারের জন্য একটা অবিস্মরণীয় উপহার তৈরি করতে। আমি কখনো ভাবিনি যে একটা নবজাতকের কান্নার আওয়াজ শোনার আগেই তা আমার হৃদয় এইভাবে ভেঙে চুরমার করে দেবে। সেদিন রবিবার, আমি ঢাকার এক নামী হাসপাতালে একরাশ উপহার আর মুখে এক কৃত্রিম হাসি নিয়ে পৌঁছালাম। আমার ছোট বোন সাইমা মাত্র এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। কয়েক মাস ধরে সে তার বাচ্চার বাবার পরিচয় গোপন রেখেছিল। আমার মা বারবার একই কথা বলতেন, এখন বিচার করার সময় নয়। সাইমা খুবই সংবেদনশীল মেয়ে, পরিবারই তো পরিবারের পাশে দাঁড়াবে। আর আমি বরাবরের মতো আমি পাশে দাঁড়ালাম। আমি বাচ্চার জন্য নরম এমব্রয়ডারি করা কম্বল, দামি কাঠের দোলনা আর একটা ছোট জামা কিনলাম, যাতে লেখা ছিল প্রথম আলিঙ্গন। এটা শুধু উপহার ছিল না, এটা ছিল আমার কাছে এক টুকরো আশা। আমি চেয়েছিলাম আমার বোনের সাথে আমার দূরত্ব ঘুচিয়ে দিতে, যদিও আমাদের মাঝে সবসময় এমন এক অদৃশ্য দেওয়াল ছিল যা আমি কখনোই বুঝতে পারিনি। আমার স্বামী রনি আমার সাথে আসতে পারেনি। সকালে সে আয়নার সামনে দাঁড়িয়ে সিল্কের টাই ঠিক করতে করতে আমার কপালে চুমু খেয়ে বলেছিল, আজ আমার জোনিং বোর্ডের একটা জরুরি মিটিং আছে, সাইমাকে বলো আমি ওর জন্য খুবই গর্বিত। আমি হেসেছিলাম, কিন্তু তখনও বুঝিনি এই কথাটাই কয়েক ঘন্টা পর আমার বুকে তপ্ত সীসার মতো বিঁধবে। হাসপাতালে সে চেনা গন্ধ আর করিডোরের নীরবতা মারিয়ে আমি সাইমার কেবিনের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি হাসি মুখে ঢুকতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম ওকে জড়িয়ে ধরতে। আমি বিশ্বাস করতে চেয়েছিলাম যে আমার বৈবাহিক জীবনে মা হতে না পারার যে যন্ত্রণা আছে তা ভুলে অন্তত একটা পরিবার তো আমার পাশে আছে। ঠিক তখনই আমি রনির কণ্ঠস্বর শুনতে পেলাম। আমি থমকে দাঁড়ালাম। প্রথমে ভাবলাম ভুল শুনেছি, হয়তোবা সে কাজ পেলে আমাকে চমকে দিতে এসেছে, হয়তোবা প্রথমবারের মতো আমি তার কাছে কোনো গুরুত্ব পেয়েছি। কিন্তু পরক্ষণেই আমি তাকে হাসতে শুনলাম। রনি বলছে, আইমান কিচ্ছু সন্দেহ করেনি। বেচারি ভাবছে আমি ফার্মের কাজে ডুবে আছি। যতদিন ও ক্রেডিট কার্ডে বিল আর গুলশানের ফ্ল্যাটের কিস্তি দিচ্ছে ততদিন ওর অন্ধকারে থাকাই ভালো। আমার চারপাশটা যেন দুলতে লাগলো। আমি দরজার একটু কাছে গেলাম। দরজাটা সামান্য খোলা ছিল, আমি ভেতরে ঢুকিনি, এমনকি নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। এরপর আমার মায়ের গলা শুনতে পেলাম, ঠান্ডা আর শান্ত স্বর। মা এমন ভাবে কথাগুলো বলছেন যেন খুব সাধারণ বিষয়ে কথা হচ্ছে। মা বললেন, আইমানকে ওর মতোই থাকতে দাও না, অন্তত টাকা পয়সার দিক দিয়ে তো মেয়েটা কাজে লাগছে। তুমি আর সাইমা সুখী হওয়ারই যোগ্য। আইমান বরাবর একটু কঠিন আর নিরস স্বভাবের ছিল, আর হবেই বা না কেন, ওর শরীর তো কাউকে সন্তান দেওয়ার মতো ক্ষমতাই রাখে না। আমার হাতের গিফট ব্যাগটা কেঁপে উঠলো। এরপর সাইমা সেই তৃপ্ত হাসির শব্দ পেলাম। সে বলল, ধন্যবাদ মা। রনি যখন প্রমোশন পেয়ে ওকে ডিভোর্স দেবে তখন আমরা একটা সত্যিকারের পরিবার হব। বাচ্চাটা দেখতে একদম ওর বাবার মতোই হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না। রনি এমন এক গর্ব নিয়ে উত্তর দিল যা সে আমার সাথে কথা বলার সময় কখনোই দেখায়নি। আমার ছেলের নামের পাশে আমার বংশের পরিচয় থাকবে। আর আইমান, ওকে এটা মেনে নিতেই হবে। ও তো সবসময় সবকিছু মেনেই নেয়। প্রথমে আমার রাগ হলো না, বরং এক গভীর শূন্যতা অনুভব করলাম। মনে হলো কেউ যেন আমার বুক চিরে গত 6 বছরের সংসার, জন্মদিন, প্রতিশ্রুতি আর যন্ত্রণাদায়ক সব চিকিৎসার স্মৃতি টেনে বের করে নিয়েছে। আমি চিৎকার করিনি, দরজায় লাথি দিয়ে খুলিনি। আমি 1 পা 2 পা করে পিছিয়ে এলাম। তারপর রোবটের মতো হাঁটতে হাঁটতে হাসপাতালের বাইরে চলে এলাম। লিফটে যখন আমার প্রতিবিম্ব দেখলাম তখন আমার চেহারা শান্ত, কিন্তু চোখ দুটো ছিল শুকনা। আমার ভেতরে কিছু একটা মরে গেছে আর নতুন কিছু একটা জেগে উঠেছে। গাড়িতে বসে আমি সেই নীল কম্বলটার দিকে তাকালাম। এক নিষ্পাপ শিশুর জন্য ভালোবাসায় কিনেছিলাম এটা, কিন্তু শিশুটি তো কোনো দোষ নেই। ওই বড় মানুষগুলোই অপরাধী। আমি বাড়ি না গিয়ে একটা ক্যাফেতে গিয়ে বসলাম এবং আমার ব্যাংকিং অ্যাপটা খুললাম। কয়েক মাস ধরে আমি কিছু অদ্ভুত খরচ লক্ষ্য করেছিলাম, প্রাইভেট ক্লিনিকের বিল, রাইড শেয়ারিং অ্যাপের খরচ আর কিছু দামি আসবাবপত্র কেনা, যা রনি বলেছিল অফিসিয়াল গিফট। এখন সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। স্টেটমেন্ট খুলে দেখলাম একের পর এক টাকা পাঠানো হয়েছে সাইমা আহমেদের অ্যাকাউন্টে। আমার জয়েন্ট অ্যাকাউন্টে টাকা দিয়ে কেনা হয়েছে দামি স্ট্রুলার, আর বেলভিউর একটা বিলাসবহুল ফ্ল্যাটের ভাড়া মেটানো হয়েছে। যে অ্যাকাউন্টের বেশিরভাগ টাকাই আমার পরিশ্রমের বোনাস ছিল। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, রনি আমার ডিজিটাল সিগনেচার জাল করে অনেক জায়গায় সই করেছে। সে শুধু পরকীয়াই করেনি, সে আমার পরিচয় ব্যবহার করে আমারই টাকায় অন্য এক রাজকীয় জীবন সাজিয়েছে। আমি সব প্রমাণ ডাউনলোড করলাম, স্ক্রিনশট, ব্যাংক ট্রানজাকশন, আইপি লগ, সবকিছু একটা ফোল্ডারে রাখলাম, যার নাম দিলাম প্রমাণ। এরপর আমি একজনকে ফোন করলাম, লুবানা। ও আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু এবং বর্তমানে শহরের নাম করা ফ্যামিলি লয়ার। তারপর সে আমাকে বলল, আইমান কি হয়েছে, তোর গলা এমন শোনাচ্ছে কেন? আমি বললাম, আমার ডিভোর্স চাই, আর আমি এটা এমন ভাবে করতে চাই যাতে ওদের পালানোর পথ না থাকে। 2 ঘন্টা পর লুবানা আমার সামনে বসে সব শুনলো। হাসপাতালে সেই করিডোর, রনির কণ্ঠস্বর, আবার মা আর বোনের ষড়যন্ত্র। লুবানা একবারও থামায়নি। সব শোনার পর সে ধীরে ধীরে ফাইলটা বন্ধ করলো। তারপর বলল, আইমান, এটা শুধু পরকীয়া নয়, এটা জালিয়াতি, আর্থিক প্রতারণা এবং তোকে নিঃস্ব করার একটা সুপরিকল্পিত ছক এঁকেছিল ওরা। তোরা ওকে ব্যবহার করে নিজেদের ভবিষ্যৎ সাজিয়েছে। আমি ফিসফিস করে বললাম, আমি মুক্তি চাই এটা থেকে। লুবানা আমার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে এখনই তুই ওদের মুখোমুখি হোস না। রনিকে ভাবতে দে যে তুই কিছুই জানিস না। অহংকারী মানুষ তখনই ভুল করে যখন সে মনে করে কেউ তাকে দেখছে না। তুই এখন আবেগপ্রবণ স্ত্রী নোস, তুই এখন একজন অডিটর। সে রাতে রনি যখন বাড়ি ফিরলো, তার গায়ের
হাসপাতালে গন্ধ আর মুখে মিথ্যার হাসি। সাইমা কেমন আছে সে এমন ভাবে জিজ্ঞাসা করলো যেন সে সেখানে ছিলই না। তার হাত কাঁপছিল না, কোনো অপরাধ বোধ ছিল না। আমি শান্তভাবে বললাম ও ভালো আছে, বাচ্চা সুস্থ আছে। সে হাসলো, খুব ভালো খবর। তারপর সে আমাকে জড়িয়ে ধরলো। আমি নড়লাম না। সে ভাবতেও পারিনি যখন সে আমার কাঁধে মাথা রেখে দাঁড়িয়েছিল তখন আমি মনে মনে তার ধ্বংসের কাউন্টডাউন শুরু করে দিয়েছিলাম। পরের দিন সকালে রনি যখন ড্রয়িং রুমে বসে আয়েশ করে কফি খাচ্ছিল তখন আমি পাশের রুমে বসে আলমারি থেকে আমার সব দরকারি কাগজপত্র গুছিয়ে নিচ্ছিলাম। রনি ভাবছে আমি এখনো সেই আগের নিরস আর সরল আইমানি আছি যে তার কপালে চুমু খেয়ে অফিসের বিদায় জানাবে, কিন্তু আমার মাথায় তখন লুবানার বলা কথাগুলো ঘুরছিল। অহংকারী মানুষ তখনই ভুল করে যখন সে মনে করে কেউ তাকে দেখছে না। আমি ড্রয়িং রুমে গিয়ে খুব স্বাভাবিক গলায় বললাম, রনি, সাইমার বাচ্চার জন্য একটা বড় অনুষ্ঠান করা দরকার। ওর তো কেউ নেই আমরা ছাড়া। আমি ভাবছি আমাদের গুলশানের ফ্ল্যাটটিতে ছোটখাটো একটা গেট টুগেদার করব। রনি কফিতে চুমুক দিতে গিয়ে থমকে গেল। তার চোখে এক পলকের জন্য ভয় আর বিস্ময় ঝিলিক দিয়ে উঠলো, কারণ সেই ফ্ল্যাটে সে সাইমাকে লুকিয়ে রেখেছে আমার টাকায়। পরক্ষণে সামনে নিয়ে বলল, না না আইমান, এখন না। সাইমা তো এখনো রিকভার করেনি, আর ওই ফ্ল্যাটটা তো এখনো রেন্টে আছে, মনে নেই তোমার? আমি মনে মনে হাসলাম, কারণ রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বলে আমি আগেই জেনেছি ফ্ল্যাটটি কোনো রেন্টে নেই, বরং সেখানে রনি আর সাইমার সংসার চলছে। আমি বললাম, ও আচ্ছা, আমি ভুলেই গিয়েছিলাম। তাহলে এক কাজ করো, তুমি বরং আমাকে অফিসিয়াল গিফটগুলোর ভাউচার দাও, আমি ট্যাক্স রিটার্নের জন্য ওগুলো ফাইলে রাখতে চাই। রনির মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে তুতলামি করে বলল, ওগুলো তো অফিসে আছে, আমি পরে এনে দেবো। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আমি জানি সে এখন সাইমার কাছে ছুটবে, আর এটাই আমি চেয়েছিলাম। রনি বের হওয়ার 5 মিনিট পর আমি লুবানাকে মেসেজ দিলাম, পাখি খাঁচা থেকে বেরিয়েছে, তুমি তৈরি তো? আমি নিজে গাড়ি নিয়ে রনির পিছু নিলাম না। তার গাড়িতে আমি আগে থেকে একটা জিপিএস ট্র্যাকার সেট করে দিয়েছিলাম লুবানা সহকারী সাহায্যে। ফোনের স্ক্রিনে দেখলাম রনি গাড়ি গুলশানে সেই পরিচিত বিল্ডিং এর দিকেই যাচ্ছে। আর আমি যখন সেই বিল্ডিং এর সামনে পৌঁছালাম তখন আমার সাথে লুবানা আর একজন ক্যামেরা পার্সন ছিল। সাইমার ফ্ল্যাটে কলিং বেল টিপতে ভেতর থেকে রনির গলা পাওয়া গেল। কে রে আবার? সাইমা, দেখো তো কে আসলো। দরজা খুললো আমার আম্মা। আমাকে দেখে মায়ের হাতে গ্লাসটা ফ্লোরে পড়ে ভেঙে গেল। ভেতরে সোফায় রনি আদর্শ হয়ে বসে আছে, আর সাইমা তার কোল ঘেঁষে বাচ্চাকে নিয়ে হাসাহাসি করছে। পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। রনি উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, আইমান, তুমি এখানে কি করছো? তুমি আমাকে ফলো করছো? আমি শান্তভাবে ভেতরে ঢুকলাম। সাইমার কোল থেকে বাচ্চাটাকে এক পলক দেখলাম, নিষ্পাপ শিশু, কিন্তু তার চারপাশে মানুষগুলো কতটাই পিশাচ। আমি বললাম, রনি, তুমি তো বলেছিলে জরুরি মিটিং এ আছো, তাহলে তোমার মিটিং এর জোন কি এখন সাইমার বেডরুমে শিফট হয়েছে? সাইমা অবজ্ঞা সুরে বলল, আপু, তুমি তো এমনিতেও কোনোদিন বাচ্চা দিতে পারতে না, রনি তোমাকে ছেড়েই দিত। আমরা তো শুধু একটু আগে ভাগে নিজেদেরকে গুছিয়ে নিয়েছি। মা গিয়ে এসে বললেন, আইমানছি, তুই এইভাবে সবার সম্মান নষ্ট করছিস, তোর নিজের বোনের ঘর ভাঙতে চাস? আমি হো হো করে হেসে উঠলাম। আমার হাসির শব্দে ঘরের দেয়ালগুলো যেন কাঁপছিল। আমি ব্যাগ থেকে এক গুচ্ছ কাগজ বের করে রনির মুখে ছুঁড়ে মারলাম আর বললাম, এটা ডিভোর্স পেপার না রনি, এটা তোমার জালিয়াতির মামলা। আমার ডিজিটাল সিগনেচার জাল করা, ব্যাংকের টাকা সরানো আর চুরির প্রমাণ। আর সাইমা, এই ফ্ল্যাটটা আজকে বিকালের মধ্যে খালি করতে হবে, কারণ এটা আমার নামে কেনা এবং অলরেডি আমি এটার লিজ ক্যান্সেলও করেছি। রনি কাগজগুলো দেখে চিৎকার করে উঠলো, তুমি এটা করতে পারো না, আমি তোমার স্বামী। আমি দৃঢ় গলায় বললাম, ছিলে, এখন তুমি শুধুই একজন অপরাধী। আর মা, আপনি ঠিকই বলেছেন, পরিবারই পরিবারের পাশে দাঁড়ায়। আজ থেকে আপনি আপনার এই সুখী পরিবারের সাথে ফুটপাতেই দাঁড়াবেন, কারণ এই বাড়ির প্রতিটি ইঞ্চিতে আমার রক্ত জাল করা টাকা লেগে আছে। আমি বের হয়ে আসছিলাম, ঠিক তখনই রনি আমার হাত চেপে ধরলো। তার চোখে এখন আর দম্ভ নেই, আছে বাঁচার আকুতি, কিন্তু আমার হৃদয়ে তখন দাউ দাউ করে প্রতিশোধের আগুন জ্বলছে। আমি তার হাতটা ঝাড় দিয়ে সরিয়ে দিয়ে বললাম, তোমাদের ওই বিলাসবহুল জীবনের চাকা আমি আজ থেকে বন্ধ করে দিলাম। এবার দেখো পদবি দিয়ে পেটের খিদা মেটে কিনা। আমি যখন লিফটে উঠছি পেছন থেকে সাইমার চিৎকার, রনির গালিগালাজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু অদ্ভুতভাবে আমার বুকটা এখন অনেক হালকা লাগছে। ঝড়ের পর আকাশ যেমন পরিষ্কার হয়ে যায়, আমার জীবনটাও আজ ঠিক তেমনই হয়ে গেছে।